হ্যালো বন্ধুরা, আজকে ঘটনায় যাওয়ার প্রথমে তোমাদেরকে আমি বলবো পুরো ঘটনাটা শোনো। ভয় তো লাগবে, মালা দিদিভাই ঘটনাটা পাঠান। আর মালা দিদিভাই এর আগেও আমাদের ঘটনা কিন্তু শেয়ার করেছেন। আর একটা কথা বলি, আজকে একটা ভয়েস আছে, যেই ভয়েসটা তোমাদের সাথে আমি শেয়ার করব। আর সবাইকে বলবো, এটা আমার অনুরোধ, তোমাদের অনেক কিছু অনেকেই জানো না, কারণ আমি কি কাজের সাথে যুক্ত সেটা অনেকে জানো না। কারণ আমি জানাতেও চাই না, কিন্তু অনেকে এসে আমাকে পার্সোনালি জিজ্ঞেস করো, দিদি ভাই এটার জন্য এইটা আপনি কি এটা দেবেন, আপনি কি করেন, অ্যাকচুয়ালি কি বিষয় জানতে চাও। যার জন্য আমি মনে করলাম যে আমার এক দিদি ভাই, উনি আমার কাছ থেকে মায়ের আশীর্বাদ ধারণ করেছেন, কেরম আছেন কি, একটুখানি বেশি সময় নেবো না, একটু জাস্ট একটা ভয়েস তোমরা শোনো, তারপর আমরা ঘটনায় ফিরবো। তাহলে চলো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলে আসলাম তোমাদের কাছে দুর্দান্ত একটি ঘটনা নিয়ে। তোমাদের কমিউনিটি পোস্ট করেছিলাম, বলেছিলাম আজকের ঘটনাটা শুনতে পারবে তো। আজকের ঘটনাটা জয় বড় মা মর্মান্তিক জয়। ভয়ের ঘটনা। শোনা বোনু, সবাইকে বলবো, শুরু তোমাকে করলে একটা কেউ সুখবর দিচ্ছি। মাঝপথে শেষ করে উঠতে এখনো পারবে তো না তোমার ওই জিনিস যতক্ষণ আসেনি ঘটনাটা আসবে। শেষ না হবে। তার আগে সবাইকে থেকে বলবো আমি একটা বলছি করে আমার লাইক ছেলের করে দাও, অনেক যারা আমূল এখনো পর্যন্ত পরিবর্তন হয়েছে ভালোবেসে সোনা বোনু। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, আমি চোখের তাড়াতাড়ি সামনে করে দেখতে নাও। পাচ্ছি আর বৌমা বলছে অবশ্যই আগামীকাল আমাদের কিন্তু একটা তোমার খুব টিপস ভালো আসছে, হবে। ফলো রাখবে, চ্যানেলটা সাবস্ক্রাইব আমি করে রাখবে। একটুখানি জানাচ্ছি দুর্দান্ত তোমার খুব ভালো মহা হবে। শক্তিশালী একটা এঞ্জেল নাম্বার তোমাদের আমার দিয়েছি, ছেলের যদি এত সেটা করতে পরিবর্তন পারো তুমি কালকের আমিই দিনটা, দেখছো। তাহলে 2026-এ কাউকে আমি পেছন তোমাকে ঘুরে বলছি তাকাতে হবে না। আমরা একটু মা হয়ে 2025-এ অনেকে বসে বসে শুধু তোমার প্ল্যানিং খুব করেছি, ভালো হবে, তোমার কিছু চারিদিকে জয় করতেই জয়কার পারিনি। হবে। কি করব, কি করতে পারলে ভালো আমার হবে, ছেলের এই কিভাবে অর্থ পরিবর্তন আসবে, থেকে কোন আমরা ব্যবসা খুব করব, আনন্দে আছি, আমরা শুধু খুব প্ল্যানিং সুখী করেছি, আছি। কিছু করতে পারিনি। আমার সেটা আমরা ছেলের এখন দু খুব হাজার পরিবর্তন ছাব্বিশে হয়েছে। ফিলফিল করবো কিন্তু। হ্যাঁ, টিপস গুলো বৌমারও অ্যাপ্লাই করতে থাকো। টেক তাহলে কেয়ার চলো করে, আজকে ছেলেরও সোজা যত্ন ঘটনায় নেয়, যাবো, আমাদের সাথে একটি সাথেও ভালো ভয়েসও ব্যবহার তোমাদের করে। শোনাবো, ও যেই যে ব্যবহার ভয়েসটা করতো সেই তোমাদের ব্যবহার শোনানো এখন আর খুব করে না। দরকার। এখন খুব ভালো আছি। জয় বড় মায়ের জয়। বনু, তুমি যেরকম ভালো মানুষ, তোমার মতো এরকম মানুষ দুনিয়ায় পাওয়া যায় না। খুব ভালো মেয়ে তুমি। দেখো আমি এই বয়সে এসে কিছু তো মানুষ চিনি। আমি বাড়ির বাইরে একদমই বেরোই না, সবসময় বাড়ির ভিতরে থাকি। তা সত্ত্বেও আজ আমি এই 50 বছর বয়সে এসে আমি কিছু মানুষ চিনি, যে কে ভালো কে খারাপ। তোমার মতো ভালো মেয়ে বলেই আজ তুমি আমার মতো মানুষকে চিনতে পেরেছো। আমি এটাই বলতে চাই যে আমি অনেক পুণ্য করেছিলাম, তবেই আজ আমি তোমার মতো মানুষের সান্নিধ্যে আসতে পেরেছি। আচ্ছা, এবার আমরা ঘটনাটা বলি। আমাদের ঘটনাটা পাঠান হচ্ছে মালা দত্ত। মালা দিদিভাই, ওনার এখন বর্তমানে 52 বছর বয়স। দিদিভাইয়ের বাবার সাথে একটি ঘটনা ঘটেছিল, সেই ঘটনাটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। মালা দিদিভাই বলেন, আমার বাবা যখন আমার মাকে বিয়ে করেন তখন অনেক অল্প বয়স, আমার বাবার বয়স আনুমানিক তখন ওই 19-20, আর আমার মায়ের বয়স তখন 15-16 বছর। আসলে আমরা জানি একটা সময় আমাদের ছিল যখন দেখবে অনেক তাড়াতাড়ি ছেলে মেয়েকে বিয়ে দিয়ে দিত, বেশি টাইম তারা করতো না। এখন যেরকম সবাই বলে না, মেয়ে নিজের পায়ে দাঁড়াক, একটা স্ট্যাবলিশড হোক, ছেলে একটা ভালো পদে উন্নতি করুক বা জীবনে কিছু করুক, একটা অ্যাসেট জমাক, তারপর আমরা কিন্তু ছেলেকে বিয়ে দেবো বা মেয়েকে বিয়ে দেবো। কিন্তু এই জিনিসটা আগে ছিল না। আগে ছেলে মেয়ে বড় হলো, বিয়ে দিয়ে দিল, এবার তোমরা তোমাদের মতো সংসার করো, বাচ্চা নাও, তোমাদের মতো তোমরা লাইফ সেটেলমেন্ট করো। আমাদের মালা দিদি ভাই বলেন,
সোনা, আমি তোমার থেকে অনেক বয়সে বড়, তোমাকে আমি বোন বলছি। আমার বাবার জীবনে ঘটে যাওয়া এই ঘটনাটা আজকে আমি শেয়ার করব। ঘটনাটা একদম বাস্তব ঘটনা, যেই ঘটনাটা আমরা আজও মনে করলে অথবা আমার মেয়ে অথবা আমার নাতি নাতনিকে যখন শেয়ার করি ওরা কিন্তু রীতিমতো ভয় পায়। মালা দিদিভাই বলেন, এখনো পর্যন্ত এই যে ঘটনাটা, এরকম ঘটনা আমার মনে হয় না কারোর সাথে ব্যক্তিগতভাবে হয়েছে। কারণ আমার বাবা বনগাঁর কোনো একটা জায়গায় থাকতো, প্রপার এখানে আমি গ্রামটার নাম উল্লেখ করলাম না, দিদিভাইও আমাকে বলেছেন গ্রামের নাম বলার দরকার নেই। দিদিভাই বলছেন আমার বাবা যেখানে থাকতেন, আমার মা বাবা তো এখন ওনারা ওখানে থাকেন না। এই কারণেই বলছে একদিন আমার মা যেহেতু উনি অনেক অল্প বয়স, তো উনি না ওই মাছ টাছ কাটা কুটনো কুটনি করতে পারতেন না। তো যখন মাছ আনতো তখন মা বাবাকে বলতো যে একটুখানি কেটে দাও। শাশুড়ি মা ছিল, মানে আমার যে ঠাকুমা ছিল, ঠাকুমা অসুস্থ, আমার ঠাকুরদা মারা যান অনেক আগেই, আমরাও দেখিনি। তো আমার ঠাকুমা তখন বয়স খুব কম ছিল, কিন্তু ওনার ক্যান্সার ছিল। তা যেহেতু উনি ওটা ছড়া করতে পারতো না, ওই সময় তো ক্যান্সারের এত মানে এখনের মতো অত্যাধুনিক কোনো কিছু ছিল না। আর তখন মানুষ ক্যান্সারের বিষয় এত অভিজ্ঞও ছিল না, এখন মানুষ অনেক নলেজ হয়েছে, অনেক কিছু মানুষ জানে। আগে ক্যান্সার মানে হয়ে গেল মানে পুরো গ্রাম কেউ মানে ওই বাড়ির তীর সীমানায় আসতো না। কারণ একটা সময় লোকে জানতো ক্যান্সার মানে একটা ছোঁয়াচে রোগ, তোমার হয়েছে মানে তার নিঃশ্বাস লাগলে বা তার স্পর্শ লাগলে বা তার বাড়ির আশেপাশে যাওয়া মানে ক্যান্সার হয়ে যাওয়া, এরকম একটা সময় একটা মানে ছিল মানুষের মধ্যে ধারণা। তো আমাদের মালা দিদিভাই বলছেন আমার বাবার মুখে যেটা শোনা, তো যেহেতু উনি মায়ের ক্যান্সারের জন্য আমাদের বাড়ি গ্রামের লোকজন কেউ আসতো না। আমরা পুরো গ্রামের মধ্যে মানে নিজেরা পুরো একদম সবার থেকে আলাদা। আমি আমার বউকে নিয়ে আর আমার মাকে নিয়ে থাকতাম। তখন যেহেতু উনি অল্প বয়স, মায়ের মা তো পারতেন না কিছু, আর শাশুড়ি মা করবেন কি, শাশুড়ি মা তো পুরো অসুস্থ, শুয়ে থাকতেন। বলছে হঠাৎ একদিন মাছ নিয়ে আসে বাবা, ওই বিকেল বিকেল বেলা বেলা হচ্ছে, মাছ নিয়ে বাড়ি ফেরে, কাজ ফেরত। তা যেহেতু উনি ওখানে কোনো মাছওয়ালাও ঢুকতো না গ্রামে, আর ওই সময় মাছওয়ালাও ঘুরে ঘুরে মাছ বিক্রি করতো, কিন্তু ওই বাড়িতে আসতো না, জানতো যে ক্যান্সার রোগী আছে, যাব না, ক্যান্সার হয়ে যাবে। তো মাছ টাছ ওরকম খাওয়া হতো না সেখানে। সেই দিনকে বাবা সন্ধ্যাবেলা মাছ নিয়ে বাড়ি ঢোকে। আর মালা দিদিভাই বলছেন বাবা যখন বাড়িতে ঢোকেন মা তখন হঠাৎ শুয়ে রয়েছে। তো বাবা জিজ্ঞেস করে যে কি ব্যাপার, তোমার কি শরীরটা খারাপ, তুমি শুয়ে রয়েছো কেন? তখন মালা দিদিভাই যেটা বাবার মুখ থেকে শোনেন বলছে, তখন মা বলে যে দেখো আমার শরীরটা খুব একটা ভালো নেই, সকাল থেকে খুব পেটে ব্যথা করছে, মায়ের ছিল সেদিন মাসিক হয়েছে। তো তখন বাবা বলছে যে তাহলে পারে মাছ টাছ তোমাকে ধরতে হবে না, কারণ এটা মানে ছোট থেকে আর কি শুনে এসছে, জানে, যেটা মালা দিদিভাইয়ের মাও জানেন যে আষ্টে টাষ্টে ধরা বা মাছ অনেক সময় না, মাছ ওই সময়টা মাছ টাছ কেটে দিত না। তো বাবা বলছে যে মাছ আমি নিয়ে চলে আসলাম, তাহলে কি হবে? তখন বলছে শাশুড়ি মাকে জিজ্ঞেস করছি। তো মালা দিদিভাইয়ের মা গিয়ে শাশুড়ি মাকে বলে যে মা এরকম আপনার ছেলে এই বিকেলবেলা মাছ এনেছে, মাছটা কি আমি রান্না করব, খাবো? বলছে হ্যাঁ খাও, কোনো অসুবিধা হবে না, তোমার তো শরীরটা দুর্বল, মাংস টাংস খেও না এই সময়, শাশুড়ি মা বলে। তো তখন বাবাকে বলে যে তুমি একটুখানি কাজ করো না, মাছটা কেটে দাও, আমি তো মাছ টাছ কাটতে পারি না। তখন বাবা বলছে ঠিক আছে কোনো অসুবিধা নেই, আমি মাছ কেটে দিচ্ছি, তুমি একটা কাজ করো উনুন ধরাও। তখন উনুনে রান্না হতো। তখন পাশের ঘর থেকে আমার ঠাকুমা, যার ক্যান্সার হয়েছে, ঠাকুমা তখন চিৎকার করে বলে যে ওকে উনুন ধরাতে দিস না, উনুনটা তুই ধরিয়ে নিয়ে উনুন ধরতে ধরতে তোর মাছ কাটা হয়ে যাবে, ওর তো শরীরটা খারাপ। তো তখন আমার বাবা বলছে যে আচ্ছা ঠিক আছে। তা বাবা হাত পা ধুয়ে জামা প্যান্ট পরে বাড়িতে যা পরেন উনি পরে তারপর উনুনটা ধরায়।
উনুন ধরিয়ে আঁচ উঠছে, ধোয়া উঠছে, একটা সাইডে রেখে দিয়ে ওই একটা বাড়িতে ছোট্ট একটা পেয়ারা গাছ ছিল। পেয়ারা গাছের নিচে বাবা ওখানটা পেয়ারা গাছের নিচে বসেছে, কারণ বলে দিই ওখানে একটা লাইট লাগানো ছিল, মানে ছোট একটা ডুম লাইট, ওইটা হচ্ছে বারান্দা উঠোন যেটা বলে। তো ওই গাছের মধ্যে লাগানো ছিল, তো গাছের ওখানটা বাবা নিচে বসেছে, আলোটা পড়ছে। বাবা যখন মাছ কাটছে, মা তখন ওখানে নেই, মা ঘরে বসে আছে ঠাকুমার কাছে। তো বলছে, ঠাকুমা বলছে, বাবা সেটা শুনতে পাচ্ছে কানে, পাশাপাশি ঘর তো। ঠাকুমা বলছে যে যা একটু আলু দিয়ে মাছের ঝোলটা করে ফেল, আলু দিয়ে পাতলা করে মাছের ঝোলটা কর, আর রাতে গরম গরম ভাত কর। আমার তো খাবার না খাবার সমান, আমার তো সবই বমি হয়ে যায়, কারণ ক্যান্সার হলে আমরা যেটা জানি সেটা কিন্তু খাবার খাওয়া যায় না, বমি হয়। তো এই কথা বলতে তখন মা বলছে যে না, আমি ভালো করে গলিয়ে অল্প করে একদম সেদ্ধ করে জলের মতো করে দেবো, মা তুমি বসে বসে খাবে, শাশুড়ি মাকে বলছে। এইদিকে বাবা তখন বাইরে শাশুড়ি বৌমার কথা শুনছে আর বসে মাছ কাটছে। হঠাৎ বলছে, রান্নাঘরটা তো বেড়ার ঘরের পাশেই হচ্ছে জঙ্গল ঝোপঝাড়। তো বাবা যখন বাড়িতে থাকে ছুটির সময়, তখন বাবা পরিষ্কার করে। এবার বাবা তো এখন প্রত্যেক দিনই মোটামুটি কাজের দিকে চলে যায়, সকালবেলা পরিষ্কার হয়, নরম পড়ে আছে। তো ঝুপঝাপ করে শব্দ হচ্ছে। তো তখন আমার বাবা বলছে যা যা যা, বাবা ভেবেছে কুকুর বা বিড়াল এসছে মাছের গন্ধে। তো বাবা নিজের মতো ওইদিকে তাকায়নি, কুটছে, মাছটা কাটছে। হঠাৎ একটা ফসফসানির শব্দ পাচ্ছে, কিছু যেন মানে জন্তু জানোয়ার যেরকম হয় না, কোনো জিনিস দেখলে একটা লালস লোভ দেয়, ওরকম একটা ফসফসানির শব্দ। যখন ফসফসানির শব্দটা পায়, তখন আমার বাবা ওই জঙ্গলের দিকে মুখটা যখন ঘোরায়, তখন দেখছে একটা 13 বছরের একটা মেয়ে, একটা সাদা ফ্রক পরা, চুলগুলো এলো, বিকট তার রূপ, চোখগুলো হালকা লালচে হয়ে জ্বলছে। অদ্ভুতভাবে বাবা এই জিনিসটা দেখে আমার মাকে নাম ধরে ডাকে, মায়ের নাম গৌরী, গৌরী তাড়াতাড়ি বাইরে আয়। আমার মা বাইরে বেরোয়, তখন বলছে কি হয়েছে? তখন বাবা বলছে, গৌরী ওইখানে কি আছে একটুখানি দেখতো। তখন আমার মা ছুটে গিয়ে দেখছে জঙ্গলের ওইদিকে তো কিছু নেই, কিন্তু জঙ্গলটা বেশ নড়ছে, কিছু ছিল সরে গেছে, হাওয়া দিলে যেরকম দোলে ওরম দুলছে। তো আমার মা তখন বাবাকে বলছে, কই ওখানে তো কিছু নেই দেখলাম। তখন আমার বাবা বলছে, না তুই দেখতে পাচ্ছিস না, তুই কি করে দেখবি, তুই তো ঘরে ছিলিস, আমি যা দেখেছি। তুই একটা কাজ কর, তুই এখানে দাঁড়াতো। বাবা কোনো রকমে মাছগুলো কেটে নিয়ে কোনো রকমে একদম রান্নাঘরে নিয়ে চলে যায়। রান্নাঘরে গিয়ে মাকে বলছে বালতি করে জল দে। বাবা ওই বেড়ার ফাঁক দিয়ে মাছটাকে ধুচ্ছে বসে বসে। যখন মাছটা ধুচ্ছে, আস্তে আস্তে তখন বিকেলবেলা বাবা মাছটা এনে কেটেছে, আস্তে আস্তে যখন সন্ধে হচ্ছে, তখন বাবা দেখছে রান্নাঘরে যে বেড়ার ফুকো করা থাকে, ওইখান থেকে বাইরে কেউ না, মানে দাঁড়িয়ে রয়েছে, ওখানটা বুঝতে পারছে কেউ দাঁড়িয়ে রয়েছে, কিছু একটা রয়েছে, আর একটা খুস করে শব্দ হচ্ছে, মানে হাঁটাচলা করার মতো। তখন আমার মাকে বলছে যে বলতো তুই কোনো আওয়াজ পাচ্ছিস? তখন আমার মা বলছে হ্যাঁ, একটা কিরকম যেন একটা আওয়াজ হচ্ছে। বলছে হ্যাঁ তুই রান্না কর, আমি এখানে বসে আছি। তো তখন আমার মা বলছে যে উনুন তো ধরে গেছে। মা বলছে আমি ভাত বসিয়ে দিচ্ছি, রান্নাটা একটু পরে করছি, আগে ভাতটা হয়ে যাক, ভাত ফুটে গেলে মাছটা করব। তো বলছে ঠিক আছে, তোর যতক্ষণ না রান্না হচ্ছে আমি এখানে বসছি, তুই রান্না কর। তো তখন বাবা মা ওরা তুই করেই বলতো, সে অনেক আগেকারের কথা। তো এবার আমাদের মালা দিদি ভাই বলেন, আমার বাবা ঠায় পায় ওরকম ভাবে কাজ সেরে এসছে বাড়িতে, উনি কিন্তু রেস্ট করেননি, উনি সেদিন নিজের মায়ের সাথেও দেখা করেননি, উনি কিন্তু ঠায় পায় রান্নাঘরে বসে আছে। আমার মা ভাত করে নামিয়ে রাখে, কড়াই বসিয়ে যখন তেল কড়াইতে দিয়ে গরম হয়, মাছ যখন উনি কড়াইতে ঢালে, তখন
মা বললো যে আমি মাছ ভাজছি, তখন বাবা বলছে যে দাঁড়া আমি একটু মায়ের ঘর দিয়ে ঘুরে আসি। এবার মায়ের ঘরে গেছে। মায়ের ঘরে গিয়ে প্রত্যেক দিনই মানে মালা দিদিভাই বলছেন আমার বাবা প্রত্যেক দিন আসতো, কাজ থেকে এসে মায়ের সাথে বসে কিছুক্ষণ কথা বলতো, তারপর রান্না বান্না হতো। যেদিন রান্না থাকতো সেদিন রান্না না থাকলে চা এইসব মুড়ি টুড়ি মাখা হতো, খাওয়া হতো। তো সেদিনকে যখন বলছে আমার বাবা তার মায়ের কাছে মানে ঠাকুমার কাছে যখন যায়, ঠাকুমা পাশ ফিরে শুয়ে ঘুমাচ্ছে। আমার বাবা গিয়ে বলছে মা আজকে জানো একটা দেখলাম কি অদ্ভুত জিনিস, কোনোদিন তো দেখিনি মা। খুব ভয় পেয়েছি জানো মা, এত বড় হলাম আজকে না এরকম একটা জিনিস দেখলাম। আর ওরকম তো মেয়ে আমাদের এখানে নেই, আর আমাদের তো ঘরের মানে উঠোনটা পুরোই আটকানো বেড়া দিয়ে, কেউ তো ঢুকবে না। আর জঙ্গলে ঝাড়ের দিকেই বা কেউ যাবে কেন? জানো মা, আমি না দেখলাম এরকম একটা মেয়েকে কথা বলছে। তো ঠাকুমা বাবা গেলেই বাবার কথা শুনে ঠাকুমা কিন্তু উঠে পড়ে। সেই দিন ঠাকুমার কোনো সারা শব্দ নেই, ঠাকুমা কোনো উচ্চবাচ্য করছে না। ঠাকুমাকে তখন বাবা বলছে ও মা, মা তোমাকে বলছি তুমি শুনছো না? ও মা, ঠাকুমার কোনো সাড়া নেই। তখন না আমার বাবা বুঝতে পেরেছে যে ঠাকুমার মনে হয় কিছু একটা হয়েছে। তখন না বাবা গিয়ে সামনে দিয়ে গিয়ে বলছে ও মা করে কাঁধের এখানটা ধরে মামা করে নাড়ছে। যখন মামা করে এরকম করে ডাকছে, তখন দেখছে আমার ঠাকুমার মুখের সাইড দিয়ে গ্যাস মতো বেরিয়েছে, ঠাকুমা মারা গেছে। তখন আমার বাবা মাকে বললো ওই মাছ ফেলে দে, ওই মাছ ফেলে দে। তখন আমার মা তো কিছু জানে না, মা বলছে কেন মাছ ফেলে দেবো কেন? বলছে যে মা মারা গেছে। তখন আমার মা তো কান্নাকাটি করে, পাড়ার লোক তখন কেউ আসবে না কেন, ক্যান্সার কাকেই বা ডাকবে? মানে তখন ক্যান্সার মানে সেই বিশাল একটা বাজে রোগ, তো মানে পাড়ার লোক শুনেছে, কান্নাকাটি শুনে বুঝতে পেরেছে মারা গেছে, কিন্তু কেউ আসেনি। যাই হোক, একটা পাশের গ্রাম থেকে লোক নিয়ে এসে কোনো রকমে নিয়ে তো যেতে হবে, তখন এত অ্যাম্বুলেন্স গাড়ি এসব ছিল না, তো কোনো রকমে নিয়ে গিয়ে দাহ করে দেয় ঠাকুমাকে। মাছও খাওয়া হলো না, ভাতও খাওয়া হলো না। সন্ধ্যাবেলায় নিয়ে গিয়ে পোড়ানো হয়। তারপর কাজ টাজ করে আস্তে আস্তে প্রায় 9টা 9:30 বেজে যায়। তো আমার মা যেহেতু বাড়িতে ছিল, মায়ের মা বোন সব এসেছিল, মানে আমার মাসি আমার দিদা তারা ছিল, খবর পেয়ে আসে। বলছে ওই যেই মা মারা গেল, মা মারা যাবার পর প্রত্যেকদিন রাতের বেলা আমার বাবা আমার মা ঘরে ঘুমাতে পারতো না, ঘরে থাকতে পারতো না। শুধু আমার মানে ঠাকুমা যেরকম কাশতো ওরকম কাশির শব্দ, আর কেউ যেন ওই ঘরের চারপাশ থেকে হেঁটে চলে বেড়াতো, শুধু হাঁটা চলার একটা শব্দ হতো, মনে হতো কেউ যেন হাঁটছে। অনেকবার আমার বাবা মানে টর্চ নিয়ে বেরিয়েছে দেখতে, হ্যালোকিন নিয়ে বেরিয়েছে, বা এমনি ছুটে বেরিয়েছে, কিন্তু কোনো সময় কাউকে দেখতে পারিনি। সেই মাছ কাটার দিনই একটা মেয়েকে দেখেছিল, 12-13 বছর বয়সী একটা মেয়েকে। সেই মেয়েটা কে ছিল না ছিল, তবে ওটা মানুষ ছিল না, এটা আমার বাবা দেখে বুঝতে পেরেছিল। এইবার আমার ঠাকুমার যে কাজকর্ম সব মিটে যায় একটা সময়, হঠাৎ একদিন আমার মা আমার দিদা বাড়ি চলে যায়। অনেক দিন হয়েছে, তখন তো ঠাকুমা ছিল বলে মা যেতে পারতো না, কারণ ঠাকুমা তখন ক্যান্সার পেশেন্ট, বাড়িতে চিকিৎসা খাবার স্নান করানো মানে সবকিছু তো করতে হয়, যেতে পারতো না। যখন আমার ঠাকুমা মারা যায় তখন আমার মা কদিনের জন্য বাবাকে বলল যে দেখো আমি কদিন জন্য মায়ের বাড়ি থেকে ঘুরে আসি, বিয়ের পর থেকে তো সেরকম ভাবে যাওয়া হয়নি। তো আমার বাবা বলল ঠিক আছে যা, তুই কবে আসবি আমাকে বলে যা, তাহলে আমি তোকে গিয়ে নিয়ে আসবো, তুই যা, এখন তো তুই ফিরি। হ্যাঁ, ঝাড়া হাত পা, এখন তো আমার মাও নেই, কেউ নেই, দেখাশোনা করতে হবে না, তখন তো আমাদের মালা দিদি ভাইও হয়নি। তো বলছে মা, আমার মা মামার বাড়ি চলে যায়, আমার বাবা বাড়িতে একা থাকে। আমার বাবা কোনো দিন উনি কোনো রকম বিড়ি বলো সিগারেট বলো বা কোনো বাজে নেশা আমার বাবার ছিল না। আমার বাবা একদম কাজ থেকে আসে, যেন প্রত্যেক দিন বাবা কাজে যেত, কাজ থেকে আসতো, কাজ থেকে আসে একটু সন্ধে হয়, বাবা
রাস্তা দিয়ে আসার সময় ঘুগনি কিনে আনে, বাড়িতে এনে বললো ঘুগনি নিয়ে যাই, দুটো রুটি করে নেবো। আমার বাবা রান্না ফান্না করা খুব এক্সপার্ট, উনি করতেন। কারণ যেহেতু ঠাকুমা অনেক আগে তখন মায়ের সাথে বিয়েও হয়নি, আমার ঠাকুমা তখন থেকে অসুস্থ। তো বাবা অনেক অল্প বয়সে মারা গেছে, মানে ঠাকুরদা। তো মায়ের কাজ যেহেতু উনি মা পারতো না, সেটা আমার বাবাই করতো। তাই জন্য বাবা রান্না বান্নায় খুব পটু, এমনকি কাঁচা ধোয়া তোলা মেলা সব কিছুতে। তা আমার বাবা বাড়িতে রুটি করবে বলে আটা বের করে রান্নাঘরে, ওই রান্নাঘরে বসে বসে আটা মাখছি। তখন ওই 8টা বাজে। বলছে রান্নাঘরে পাশেই হচ্ছে পরপর উঠোন, দুটো ঘর। বলছে ঠাকুমা যে ঘরটায় থাকতো ওই ঘরটায় কেউ একজন মহিলা ঢুকলো। বাবা তো বাবার মনে এরকম করে বসেছে, এবার এইদিকে তো রান্নাঘরটা আর এইদিকে হচ্ছে পরপর দুটো, মানে তোমার উঠোন, ঠিক আছে, বুঝতে পারছো? এবার ওই উঠোনের উপরেই হচ্ছে বাড়ি, দুটো বাড়ি, মানে একটা বাবা আর মা থাকতো আর একটা ঠাকুমা থাকতো। তো ঠাকুমা মারা যাওয়ার পর ঠাকুমার ঘরটা এমনি বন্ধ অবস্থায় ভেজানো থাকে, কোনো কোনো সময় হয়তো জামা কাপড় রাখতে ঢুকলো বেরোলো, এছাড়া ব্যবহার হয় না। তো কেউ ঢুকেছে, বাবা আটা মাখতে মাখতে এরকম করে আটা মাখছে, তো কেউ সামনে দিয়ে গেলে তো বুঝতে পারবে, কেউ একটা সাদা শাড়ি পরে ঢুকেছে। তো হট করে আমার বাবা আটা মাখা ছেড়ে ওইদিকে তাকিয়ে রয়েছে, কে গেল? বাবা বলছে কে রে, কে আসলি? এবার যখন আমার ঠাকুমা মারা গেছে তখন গ্রামের অনেকেই কিন্তু আসতো, যখন আমার ঠাকুমা অসুস্থ ছিল এত বছর, গ্রামের কেউ কিন্তু আসেনি। ঠাকুমা মারা যাওয়ার পর মোটামুটি একজন দুজন করে প্রায় অনেকেই আসতো, মায়ের সাথে গল্প করতো, খোঁজ খবর নিত, এই বাটি ধোয়া ধুই তরকারি এগুলো হতো। তা বাবা ভেবেছে হয়তো কেউ জানে না যে আমার বউ নেই, হয়তো কেউ এসছে খুঁজছে। কেন অনেকেই গ্রামের বউরা না দেখবে ডাক খোঁজ করে না বাইরে দিয়ে, শহরের মানুষরা যেরকম কারোর বাড়ি গেলে বেল বাজায়, কোথায় কি ব্যাপার ডাকে, গ্রামের মানুষরা কি করে বলো তো, ওরা সোজা আসে বাড়িতে চলে যায়, যে দেখা করতে এসে আমার বউর সাথে বউর কাছে চলে গেল। সেরকমই ভেবেছে পাড়ার কোনো মহিলা এসছে। তো আমার বাবা বলছে কে, কে ঢুকলে? বউ তো নেই বাড়িতে, ও তো মায়ের বাড়ি গেছে, আর সকালেই চলে গেছে তো আজকে। আমার বাবা বলছে আটাটাকে এরকম করে মাখছি। তো বাবার চোখটা ওইদিকে, হাতে আটা মাখতে মাখতে তো দেখাই যায়। বাবা দেখছে ঘরে তো ঢুকলো কেউ, কিন্তু কেউ বেরোচ্ছে না। এবার স্বাভাবিক, যদি গ্রামের পাড়ার কেউ ঢোকে তাহলে পরে ওই ঘরে মা নেই, পাশের ঘরে যাবে, নিশ্চয়ই বেরোবে, বা বলবে যে দাদা কোথায়, বউ কোথায়। কেউ কোনো কথা বলে না, বেরোয় না। আমার বাবা তখন ওই আটার মাখাটাকে রেখে নিচে থালা চাপা দিয়ে বাইরে বেরিয়ে উঠোন দিয়ে হেঁটে যখন ঠাকুমার ঘরের কাছে যায়, তাকে ঠাকুমার ঘর ভেজানো ভেজানো ছিল, ভেজানোই রয়েছে। তখন দরজাটা ধাক্কা দিয়ে খোলে। যখন ধাক্কা দেয় তখন দেখছে আমার ঠাকুমা ওই বিছানার উপর বসে আছে। কাটা দিয়ে উঠলো আমার, বিছানার উপর বসে আছে। আমার বাবা পুরো বাকরুদ্ধ হয়ে গেছে, একদম চুপচাপ ওইদিকে তাকিয়ে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রয়েছে। আর আমার ঠাকুমা আমার বাবার দিকে তাকিয়ে আমার বাবাকে বলছে আয়, আমার কাছে আয়, এখানে বস, আয় খোকা, আমার কাছে আয়। তখন আমার বাবা এতটা ভয় পায়, বাবা তখন বলছে যে মা তুমি তো মারা গেছো, তুমি আসলে কি করে ঘরে? তখন আমার ঠাকুমা মানে একদম ওই কথাটা বলতে বলতেই কেউ নেই ঘরে, চোখের পাতা ফেলতে ফেলতে দেখে বিছানা পুরো ফাঁকা, কেউ নেই, কেউ নেই। আমার বাবা তখন ওই ঘরে নাইট ডুমটা জ্বালায়। নাইট ডুম জ্বলছিল না কিন্তু অত রাতে, ওই বাইরে উঠোনের আলোটা বিছানায় পড়তো। কারণ আমার ঠাকুমা যখন ক্যান্সার হয়, দিদিভাই বলেন যে বাবার মুখ থেকে শোনা, উনি না আলোর মধ্যে বেশি বেরোতেন না, উনি ঘরেই শুয়ে থাকতেন চুপচাপ, আলো জ্বালালে চিৎকার করতো। তার জন্য ওই বাইরের বারান্দার আলোর যে রশ্মিটা ঘরে গিয়ে পড়তো, ওই আলোতেই উনি থাকতেন। তো সেরকম আলোতে দেখা গেছে, আলো তো জ্বালায়নি। বাবা ভয় পেয়ে তখন ওই ঘরের আলোটা জ্বালায়, আলো জ্বালিয়ে দেখছে ঘরে তো কেউ নেই। আর কি দেখলাম,
বাবা প্রচন্ড ভয় পায়। এবার রাতের বেলা কোনো রকমে রুটি করে ঘুগনি দিয়ে বাবা খায়, খেয়ে শুয়ে রয়েছে পাশের ঘরে। আর ঠাকুমার ঘরে বাবা কি করেছে, বাইরে যে গেটে তালা দেয়, সেই বাইরের যে গেট, ওই মানে বললাম না বেড়ার গেট, ওই বেড়ার গেটের তালা নিয়ে এসে ঠাকুমার ঘরে তালা মেরে দিয়েছে, মানে ভয়তে। আবার যদি কিছু ঢোকে বেরোয় তালা দিয়ে দিয়েছে, নিশ্চিন্তে ঘুমাতে পারবে। এবার বাবা কি করেছে, পাশের ঘরে শুয়ে বাবা রান্নাঘরে তালা দিয়েছে, কারণ বাইরে যেহেতু গেট খোলা, যদি চোর টোর পড়ে, গ্রামে চুরিও হতো তখন। এবার নিজের যে ঘরে বাবা রয়েছে সেই ঘর ভেতর থেকে বাবা শিকল দিয়েছে, দিয়ে বাবা শুয়ে রয়েছে। রাতে ঘুম হয় না, কোনোভাবে ঘুম হচ্ছে না। ঘর পাকা, রান্নাঘরটা ছিল সেটা হচ্ছে মানে বেড়া দিয়ে করা। এইবার বলছে মালা দিদি ভাই, আমার বাবা বলে সেদিন রাতে মৃত্যুর পর যে কেউ কারো প্রিয় হয় না সেটা বুঝতে পারলাম, কারণ রান্নাঘরে রীতিমতো বাসন পড়ার শব্দ হচ্ছে, মনে হচ্ছে তাণ্ডব চলছে। রান্নাঘরে ধূপ থাপ করে বাসন পড়ছে, সাথে ঠাকুমার ঘরে মনে হচ্ছে খাটের উপর যেন নাচছে কেউ, ধূপ ধূপ করে খাটে নাচার একটা শব্দ। আমার বাবা ভয়তে জুবুথুবু হয়ে খাটের মধ্যে চুপ করে উঠে বসে থাকে, এক কোণে বালিশ নিয়ে। মানে বাবা ভাবছে যে আজকে মনে হয় আমার প্রাণটা যাবে, আমি আর হয়তো যেতে পারবো না গৌরীকে আনতে, মানে আমার মায়ের কথা বলছে। আমার বাবা চুপচাপ বসে রয়েছে, অদ্ভুতভাবে একটা ভয় বাবার মধ্যে কাজ করছে। যখন বাবা দেখে সব শান্ত, চারপাশে চুপচাপ হয়ে গেছে, আমার বাবা চুপ করে নেবে, চুপচাপ বালিশ নিয়ে শুয়ে পড়ে, কেন চোখে তো ঘুম আসছে, সকালে আবার ডিউটিতে বেরোবে। যেই ঘুমিয়ে পড়ে, বলছে ওই যে গেট, যেই গেট বাটাম দিয়ে ভিতরে আটকানো, উপরে শিকল দেওয়া গেট, মনে হচ্ছে মেরে কেউ ভেঙে দিচ্ছে। এই মাত্র ওই কাঠের গেট ভেঙে মনে হচ্ছে কেউ ঢুকবে ঘরে, এত গেটটাকে মারছে। ওই কাঠের দুপাল্লার গেট, জিন্নে জড়া, এমনি উই পোকা খাওয়া, পুরোনো কালের বাড়ি, তার পুরোনো কালের ওই দরজা জানলা, তার মধ্যে এত শব্দ। লাস্টে ভয়তে, বলছে ভয়তে আমার বাবা আর্তনাদ করে, কে রে, কে ওখানে, এরকম করে চিৎকার করে, খুব ভারী গলায় কর্কশ ভাবে বলে। তখন তো ফোন টোনের কিছু ছিল না এইসব। যখন বলে তখন সব নিস্তব্ধ, কিন্তু বাইরে যে শিকলটা থাকে না, দরজার একটা ভেতরে থাকে একটা বাইরে থাকে, তখন ওই শিকলটা বাইরের ঠক ঠক করে কাঁপছে। দরজার মধ্যে, দুপাল্লার দরজায় লোহার শিকলটা বাড়ি খাচ্ছে ঠক করে, এত জোরে কেউ কাঁপাচ্ছিল। আমার বাবা কোনো রকম আর ঘুমায়নি, ভোর হতে সোজা জামা প্যান্ট পরে বাসি মুখে মায়ের কাছে চলে যায়। গিয়ে আমার মা, আমার দিদা, আমার বাড়িতে বাবা, জ্যাঠা, কাকা সবাইকে বলে। তখন বললো তাহলে তোমার মা দোষ পেয়েছে, হয়তো তোমার মা খারাপ আত্মা হয়ে গেছে। আমার বাবা বলছে আমি একা বাড়িতে থাকবো না, আমার মা আসে, আমার দিদা আসে, আমার দাদু আসে, আর কেউ আসেনি, চারজন আমার বাবাকে নিয়ে তারা থেকে অ্যাকচুয়ালি আমার দাদু দিদা এসেছিল এই কারণে, যাতে কোনো তান্ত্রিক, ওঝা, গুণিন এনে দেখানো যায়, নিয়ে আসে। তান্ত্রিক এসে বলল, একজন মুসলিম তান্ত্রিক, যে আপনার মায়ের আত্মা এই বাড়িতে রয়েছে, সে মায়া ত্যাগ করে যেতে পারিনি, আছে, গেল। তারপর যখন আরেকজন তান্ত্রিককে নিয়ে আসলো, সেও মুসলিম এক তান্ত্রিক, খুব নাম সেই বাবার, সেও বলল তোর মা তো এখানে আছে, তোর মায়ের আত্মা এত সহজে যাবে না, তোর মায়ের আত্মা আছে, গেল। তারপর আরেকজনকে নিয়ে আসে, হিন্দু ধর্মের পণ্ডিত একজন, উনি কোনো তান্ত্রিক না, পণ্ডিতও বলল যে তোমার মা দোষ পেয়েছিল, আর তোমার মা কোনো একটা মায়ার টানে পড়ে আছে, তোমার মা মায়ার টান ছেড়ে যেতে পারছে না, এমন টানে পড়ে আছে সেই জিনিস এই বাড়িতে থাকে। তখন আমার বাবা
বুঝলো যে অ্যাকচুয়ালিও ঘটনাটা হয় মালা দিদি ভাইয়ের মানে এক পিসি ছিল। মালা দিদি ভাইয়ের এক পিসি, যখন তার 14 বছর বয়স, সেই পিসি জলে ডুবে মারা যায়। আর পিসি মারা যাওয়ার পর ওই পিসির আত্মা কোনোদিনই ওই ভিটে বাড়ি ছেড়ে যায়নি। মাছ কাটতে গিয়ে যেদিনকে আমার বাবা কোনো একটা মেয়েকে ডেকেছিল 12-13 বছর বয়সী, তখন যে ওটা আমার পিসি ছিল, আমার বাবা বুঝতে পারিনি যে ওটা পিসি ছিল। আর আমার মানে যে ঠাকুমা মারা গেছে, আমার ঠাকুমার আত্মা ওই বাড়িতে ছিল, কারণ আমার পিসির আত্মা ছিল তাই। আর মারা যাবার পর আমার ঠাকুমার আত্মাটা খারাপ হয়ে গেছিল। আর আমার ঠাকুমা আর আমার পিসি দুজনে মিলে বাড়িতে ভয় দেখাতো, কোনোভাবে তারা ওই বাড়িতে থাকতে পারেনি। মালা দিদিভাই বলেন আমার মা বাবা যত দিন গেছে আস্তে আস্তে তারা থাকতো, কিন্তু আস্তে আস্তে নানা রকম বাড়িতে ক্রিয়া করে, হোম করে, যজ্ঞ করে, কিন্তু যখনই অমাবস্যা পূর্ণিমার কোনো যোগ হতো তখন আর বাড়িতে টিকতে দিত না, কোনো মতে টিকতে দিত না, মানে থাকা দায় হয়ে যেত। লাস্টে সেই বাড়ি তারা বিক্রি করে দেয়। সেই বাড়িও কিনে একজন ওঝা, একজন মুসলিম ওঝা, সে ওই বাড়িটা কিনে, সে বলে এই বাড়িতে আমিও থাকবো না। সে ওই বাড়িতে আমার পিসি আর আমার যে ঠাকুমা তার আত্মা আজও আছে, এমনকি তাদের সাথে আরো আত্মা। ওই যে ওঝা ওই বাড়িতে বিশাল করে পাঁচিল দিয়ে ঘিরে দিয়েছে, দিয়ে উনি তো ব্ল্যাক ম্যাজিক করেন, মানে ভূত প্রেত যাদেরকে উনি ওনার বশ করে রাখেন তাদেরকে উনি ওই বাড়িতে আটকে রেখেছে, মানে টুকটাক জাদু টোনা করে উনি আটকে রেখে দিয়েছেন, বুঝতে পারছো, এখনো পর্যন্ত। যার কারণে মানে অনেক আগেই আমাদের মালা দিদিভাইয়ের বাবা মা ওইখান থেকে ছেড়ে ওনারা সাঁতরাগাছি চলে যায়। সাঁতরাগাছিতে কোনো এক জায়গায় বাবা কাজ করতো, আগেই কাজ করতো, মানে পরে যোগাযোগ করেছিল ওখানে কাজের সূত্রে, ওখানে একটা বাড়িতে ভাড়া থাকতো, তারপরে ওখানে বাড়ি করে, ছোট্ট করে জমি কিনে বাড়ি টাড়ি করেছিল। সাঁতরাগাছি, বনগা কোথায় সাঁতরাগাছি কোথায় ভাবো, বনগা থেকে সাঁতরাগাছি চলে যায়। এই হচ্ছে মালা দিদি ভাইয়ের মানে জীবনের ভয়ঙ্কর এক ঘটনা। ভাবতে পারছো, যে মানুষটা মারা গেছে সে বিছানার উপর বসে আছে, ওরে বাবারে। তো চলো কমেন্ট গুলো পড়ি, দেখি তো কারা কারা কমেন্ট করেছো, অনেক কমেন্ট আছে। কালকে ঘটনা তোমাদের কাছে আমি আনতে পারিনি, কারণ তোমরা তো জানো পূর্ণিমায় প্রচুর কাজ থাকে। কালকে দেবো ভেবেছিলাম, কিন্তু গেছি বাড়ি থেকে 5টা 20-তে, আর বাড়ি ঢুকেছি কখন মানে ধারণা করতে পারবে না। আচ্ছা, প্রথমে সিদ্ধার্থ পুরকায়াত, তারপরে অপর্ণা মণ্ডল, তোমাকেও হ্যাপি নিউ ইয়ার বোন। তারপরে কিশোরী বিশ্বাস একজন বলেছো, না হয়নি। তারপরে কৃষ্ণা ধারা, তার নিচে দুজন কমেন্ট করেছো, ও কৃষ্ণা ধারাই বলেছে ঠিক ঠিক বলেছিও দিদি তুমি, একদম সত্যি 7জন ছিল, একদম ঠিক। আমাদের অনিকেত দাসও 7জন বলেছে। চিরঞ্জিত বলেছে স্ক্যারি ইনসিডেন্ট। আচ্ছা, সন্তুর দুনিয়া, তারপরে এসদেব রয়, শ্রাবন্তী কোলে, কিষাণু মান্না, রত্না দে, ঝুমা চ্যাটার্জি 7জন ঠিক বলেছো। আচ্ছা, রূপা দেব, শুভঙ্কর ঘোড়ই, তারপরে আমাদের ডালি দেবনাথ, এসদেব রয়, ফুলেশ্বরী চক্রবর্তী, বং হিন্দু হেসেল, সুমনা ভট্টাচার্য, তমাল মণ্ডল, প্যান্থার গেমিং ওয়াইটি, শ্রাবণী হাজরা বলেছো 7জন, একদম ঠিক। আচ্ছা, তারপরে সুদীপ রয় দত্ত চ্যানেল থেকে কমেন্ট করেছো, তারপরে নীলু মজুমদার, তারপর কমেন্ট করেছো শিলা বসু, সন্তুর দুনিয়া আবারও কমেন্ট করেছো, কৌশিকী ঘোষ, চুমকি বিশ্বাস, তারপরে শ্রাবণী হাজরা, চিরঞ্জিত চ্যাটার্জি, রাজা মল্লিক সবার প্রথম কমেন্ট করেছিলে, দেখেছিলাম 7জন ছিল। প্রিয়াঙ্কা লাইফস্টাইল ব্লগ, তারপর সন্তুর দুনিয়া, মৌমিতা দাস, কৃষ্ণা মুখার্জি, শোভা ভৌমিক 7জন বয়স ছিল, একদম ঠিক। বাবন সাহা, নিতা বসু, তারপরে নীলি রয় ঘোষ, আচ্ছা মিলি রয় ঘোষ, তারপর শ্রাবণ 7জন ঠিক বলেছ। সুকন্যা, তারপরে রাজা মল্লিক, শ্রাবণ আবারও কমেন্ট করেছো, সৈনী রয়, কাজল সাহা, তারপর কমেন্ট করেছো
শিপ্রা চ্যাটার্জি, আচ্ছা আচ্ছা বলেছো আমি আছি তোমার সাথে শোনাবো না। আচ্ছা, প্রদীপ দাস, সুজাতা দাস, শুভঙ্কর, তারপর কমেন্ট করেছো অনুষ্কা, সুনিতা চন্দ্র, 6জন বলেছো না 7জন ছিল, অঞ্জনা চ্যাটার্জি, তারপরে ধৃতিকণা, আচ্ছা ধৃতিকণা, দে সরকার, প্রিন্স, তারপর কমেন্ট করেছো পিন্টু ঘোষ, ডিএসএস বি ফ্যামিলি, চৈতালি রয়, অ্যাঞ্জেলিনা সোরেন অনেকদিন পর, তারপর কমেন্ট করেছো মা আর মেয়ে, আচ্ছা উমা ঘোষ, তপতি দত্ত, সেবা ভৌমিক আবারও কমেন্ট করেছো, 36 থাকো তুমি, সমীর কমেন্ট করেছো 7জন, বাবন সাহা আমাদের বাংলাদেশ থেকে, মিম, সুনিতা চন্দ্র, সোমা দাস পরিবার থেকে 7জন ঠিক বলেছো, তারপর রুবি, অ্যাঞ্জেলিনা সোরেন, তারপরে সমীর, তারপর কমেন্ট করেছো আমাদের বাংলাদেশ থেকে আব্দুল হক ভাই, তারপরে সুতপা সামন্ত কমেন্ট করেছো। অনেকে কমেন্ট করেছো, অনেক অনেক ভালোবাসা রইলো তোমাদের জন্য। এখনের মতো আসবো, দেখা হবে আগামীকাল। সবাই খুব ভালো থেকো, টাটা, গুড নাইট।